আচ্ছা, এমন একটা চিকিৎসা পদ্ধতির কথা ভাবা যাক যেখানে বলা হচ্ছে যে জিনিসটা কাউকে অসুস্থ করতে পারে ঠিক সেই জিনিসটাই আবার সারিয়েও তুলতে পারে। ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে শুনতে, তাই না? তো আজকের এই আলোচনায় আমরা হোমিওপ্যাথির ঠিক এই রকমই কিছু মূল নীতি নিয়ে কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, অ্যালোপ্যাথি থেকে আয়ুর্বেদ চিকিৎসার তো কত রকম পথেই খোলা আছে। তাহলে আসল প্রশ্নটা হলো, লক্ষ লক্ষ মানুষ কেন হোমিওপ্যাথির উপর ভরসা করেন? ঠিক এই প্রশ্নটার উত্তর খুঁজতেই আজ আমরা এই পদ্ধতির একেবারে গোড়ার দর্শনটা বোঝার চেষ্টা করব। চলুন প্রথমেই হোমিওপ্যাথির সবথেকে মৌলিক আর প্রধান নীতিটার দিকে তাকানো যাক। এটাকে বলা হয় সদৃশ নীতির আইন বা ল অফ সিমিলার্স, আর এটাই কিন্তু পুরো সিস্টেমটার ভিত। এই যে ল্যাটিন কথাটা দেখছেন, সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টা, এর সহজ মানে হল সদৃশ্য বস্তু সদৃশ বস্তুকে আরোগ্য করে। ইংরেজিতে বললে লাইক কিওরস লাইক। ব্যাস, এই একটা সূত্রের ওপরেই কিন্তু পুরো হোমিওপ্যাথি দাঁড়িয়ে আছে। যদি সহজ করে বলি, ব্যাপারটা অনেকটা এইরকম। ধরুন একটা জিনিস আছে যা একজন সুস্থ মানুষের শরীরে কিছু লক্ষণ তৈরি করে। হোমিওপ্যাথির মূল কথা হলো ওই একই জিনিস যদি খুবই অল্প পরিমাণে একজন অসুস্থ মানুষকে দেওয়া হয়, যার শরীরে ঠিক একই রকম লক্ষণ দেখা যাচ্ছে, তাহলেই কিন্তু তার অসুখটা সেরে যেতে পারে। মানে যাকে বলে বিষ দিয়েই বিষ ক্ষয়। দারুণ ইন্টারেস্টিং, তাই না? একটা একেবারে ক্লাসিক উদাহরণ দিই। সিনকোনা গাছের ছাল যদি একজন সুস্থ মানুষকে দেওয়া হয়, তাহলে তার শরীরে কাঁপুনি দিয়ে জ্বরের মতো ম্যালেরিয়ার লক্ষণ ফুটে ওঠে। আর ঠিক এই জন্যই যখন একজন ম্যালেরিয়া রোগীর চিকিৎসা করা হয়, তখন ওই সিনকোনারই খুব সামান্য একটা ডোজ ব্যবহার করা হয়, আর তাতেই কিন্তু জ্বরটা সেরে যায়। এই উদাহরণটা ওই লাইক কিওরস লাইক নীতিটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। বেশ, এবার আমরা দ্বিতীয় গুরুত্বপূর্ণ নীতিতে চলে আসি। এটা হলো রোগীর স্বাতন্ত্র্য বিচার বা প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়ালাইজেশন। এখানে চিকিৎসার ফোকাসটা রোগের নামের ওপর থেকে পুরোপুরি সরিয়ে রোগীর ওপরে নিয়ে আসা হয়। আমরা সাধারণত কি দেখি? প্রচলিত চিকিৎসায় রোগের নামের ওপর ভিত্তি করে ওষুধ দেওয়া হয়, তাই না? যেমন জ্বরের জন্য একটা নির্দিষ্ট ওষুধ। কিন্তু হোমিওপ্যাথি হাঁটে একেবারে অন্য পথে। এখানে রোগের শারীরিক আর মানসিক প্রকৃতি কেমন, তার উপর ভিত্তি করে ওষুধ ঠিক করা হয়। মানে চিকিৎসাটা হয় একেবারে পার্সোনালাইজড। যেমন ধরুন, দুজন রোগীরই পেটে ব্যথা হচ্ছে, কিন্তু একজনের জন্য হয়তো কলোসিনথেস লাগবে, আবার অন্যজনের জন্য হয়তো নাক্স ভূমিকা। প্রশ্ন হল, এই পার্থক্যটা কেন? কারণটা হলো তাদের মানসিক অবস্থা, ঘুমের ধরন বা কি খেতে ইচ্ছে করছে, এই সব আলাদা আলাদা উপসর্গের ওপর ভিত্তি করেই কিন্তু ওষুধটা ঠিক করা হয়। আচ্ছা, চলুন এবার একটু জেনে নেওয়া যাক এই ওষুধগুলো আসলে আসে কোথা থেকে, আর এগুলোকে এত নিরাপদই বা কেন বলা হয়। হোমিওপ্যাথিক ওষুধগুলো কোথা থেকে আসে? উত্তরটা খুব সহজ, সরাসরি প্রকৃতি থেকে। এর উৎস হল নানা রকম উদ্ভিদ, খনিজ পদার্থ, এমনকি কিছু প্রাণীজ উপাদানও। তাই বলাই যায় প্রকৃতির সাথে এর একটা গভীর যোগ রয়েছে। এই ওষুধগুলো একটা বিশেষ পদ্ধতিতে তৈরি হয়, যাকে বলা হয়ে থাকে পটেন্টাইজেশন। এর মাধ্যমে মূল পদার্থের পরিমাণ এতই কমিয়ে আনা হয় যে সেটা প্রায় থাকেই না বলা চলে। আর এই অত্যন্ত কম ডোজের কারণেই মনে করা হয় যে এর কোনো সাইড এফেক্ট নেই, এবং এটা শিশু, গর্ভবতী নারী ও বয়স্কদের জন্য পুরোপুরি নিরাপদ। এবার একটা বেশ গভীর ধারণার কথা বলি, যেটাকে বলা হয় ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি। এটা আসলে আর কিছুই না, আমাদের শরীরের ভেতরে থাকা সেই ক্ষমতা যা শরীরকে নিজে থেকেই সারিয়ে তোলে আর সুস্থ রাখে। তো হোমিওপ্যাথির আসল লক্ষ্যটাই হল এই জীবনী শক্তিকে জাগিয়ে তোলা, অনেকটা একটা ঘুমন্ত প্রহরীকে জাগিয়ে দেওয়ার মতো। এতে কি হয়, শরীর শুধু রোগের লক্ষণগুলোকে চেপে রাখে না, বরং রোগের একেবারে গোড়ায় গিয়ে নিজেকে ভেতর থেকে সারিয়ে তোলে। এই যে এতগুলো নীতির কথা বললাম, এগুলোর প্রয়োগ বিশেষ করে দীর্ঘমেয়াদী বা ক্রনিক রোগ আর আমাদের লাইফস্টাইল ডিজিজের ক্ষেত্রে কিভাবে কাজ করে, চলুন এবার সেটা একটু দেখে নিই। ডায়াবেটিস, অ্যালার্জি, থাইরয়েড বা মাইগ্রেনের মতো যে ক্রনিক সমস্যাগুলো আছে, যেগুলোর সাথে মানুষ বছরের পর বছর ধরে লড়াই করে, সেই সব ক্ষেত্র কিন্তু হোমিওপ্যাথি একটা দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে কাজ করতে পারে।
আমরা আমাদের আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার আমরা দেখব যে বিশ্বজুড়ে হোমিওপ্যাথির গ্রহণযোগ্যতা ঠিক কতটা। আর এতক্ষণ ধরে যা যা আলোচনা করলাম তার একটা ছোট্ট সারসংক্ষেপ করে নেব। তো প্রশ্ন আসতেই পারে, হোমিওপ্যাথি কি শুধু হাতে গোনা কয়েকটা দেশেই চলে? না, একদমই তা নয়। শুনলে অবাক হবেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে WHO-র মতে ৪৩টারও বেশি দেশে হোমিওপ্যাথি একটা স্বীকৃত চিকিৎসা ব্যবস্থা। এই সংখ্যাটাই কিন্তু বলে দেয় যে বিশ্বজুড়ে এর গ্রহণযোগ্যতা ঠিক কতটা। ভারত, ব্রাজিল, ইউরোপের কিছু অংশ আর আমাদের বাংলাদেশ এসব দেশের মতো অনেক জায়গাতেই কিন্তু হোমিওপ্যাথি বেশ ভালোভাবে প্রতিষ্ঠা পেয়েছে। এমনকি এইসব দেশে সরকারি ব্যবস্থাপনায় হোমিওপ্যাথিক হাসপাতাল আর কলেজও চালানো হয়। তাহলে চলুন এক নজরে পুরো বিষয়টা আরেকবার দেখে নিই। আমরা কি জানলাম? ১. হোমিওপ্যাথির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কারণ এর উৎস প্রকৃতি আর ঔষধের মাত্রা খুবই সামান্য। ২. এটা শুধু শরীর নয়, মনকেও সমান গুরুত্ব দেয়। ৩. এটা রোগের গোড়ায় গিয়ে চিকিৎসা করে। ৪. দীর্ঘস্থায়ী রোগে এটা খুব কার্যকর। ৫. তুলনামূলকভাবে এর খরচ কম। আর ৬. এটা শিশু থেকে বয়স্ক সবার জন্য নিরাপদ। তাহলে একদম শেষে এসে একটাই প্রশ্ন মাথায় আসে, শুধু রোগের লক্ষণগুলোকে চাপা না দিয়ে শরীর আর মনের একেবারে ভেতর থেকে সুস্থ হয়ে ওঠা, এটাই কি তাহলে চিকিৎসার ভবিষ্যৎ হতে চলেছে? ভাবনার বিষয়, তাই না?